ধরে ফেললে সচিবালয়ের আগুনের মূল কালপ্রিটকে। আমরা তার পরিচয় আপনাদের জানাবো। ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে। ভারতের ভূখণ্ড থেকে ভেঙে এবার নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা। সেভেন সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে আটতলায় উঠল কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা, রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। রেকর্ডের পর রেকর্ড গড়ে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাপকভাবে বড় ধরনের অভিযান শুরু করেছে। একটা পুরো শহর লন্ডভন্ড অবস্থায় আছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, জরুরি যত সেক্টর আছে তারা কাজ করে যাচ্ছে। তবে এই যুদ্ধের সকল রেকর্ড ভেঙে দিয়ে একদিনে সর্বোচ্চ পরিমাণ, এটা কিন্তু তার জন্য সবচেয়ে বড় সফলতা। সেই হিসাব নিকাশকে কিন্তু অনেকটাই বাংলাদেশ ঘুরিয়ে দিয়েছে। সেই হিসাব নিকাশকে কিন্তু এখন বাংলাদেশ আর তোয়াক্কা করছে না। বাংলাদেশ তার নিজ গতিতে চলছে এবং ভালো করছে। আপনি যদি দেখেন, একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ওই বুড়া প্রেসিডেন্টের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে। প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে নৃত্যের আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে। নৃত্যের তালে তালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু শরাব পান করতেন আর গাঁজা খেতেন। সাথে থাকতেন ডিবি হারুন। হঠাৎ প্রত্যাশার চাইতেও বেশি সমর্থন পাচ্ছে ডক্টর ইউনূস দেশে এবং বিদেশে। সেই রুমে আগুন, সেই রুমের ভিতরে ছিল সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির নথিপত্র। কেন পুড়িয়ে দেওয়া হলো সজীব ওয়াজেদ জয়ের নথিপত্র? যে করাপশন করছে, তারা যে লুটপাট করছে, এটাকে হাইট কিংবা মুছে ফেলার জন্যই তারা এই ধরনের অগ্নিকাণ্ডর ঘটনা তারা ঘটাচ্ছে এবং ঘটাইছে। এই উপদেষ্টাদেরকে বলবো, একঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, সচিবালয়ে আগুন কারা দিয়েছে, অবশেষে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছেন। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সকল গোপন সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবার ধরে ফেললে সচিবালয়ের আগুনের মূল কালপ্রিটকে। আমরা তার পরিচয় আপনাদের জানাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে। এবং এই খবরে মোটামুটি ভারতের নাকের পানি, চোখের পানি এক হতে শুরু করেছে। পাশাপাশি ভারতের রাখাইন রাজ্য এটি ভেঙে, মানে ভারতের ভূখণ্ড থেকে ভেঙে এবার নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা। সেভেন সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে। বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক, এবং আমি বলতে পারি যে বাংলাদেশে এর উপরে এর চেয়ে বড় মানের সাংবাদিক আমরা আর দেখিনি, সেই সাংবাদিক শাহেদ আলম, তিনি তার ফেসবুক পোস্টে ধরিয়ে দিয়েছেন সচিবালয়ে আগুন দেওয়ার মূল কালপ্রিটকে। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা উচিত। আশা করি শীঘ্রই হয়তো বা পুরস্কৃত করা হবে। সেটা হলো, শাহেদ আলম বুঝিয়েছেন এই আগুনটা আমাদের আমলারা দিয়েছেন এবং যারা সংস্কার কমিটিকে গ্রহণ করতে পারেনি অযোগ্যতার জন্য। এটা দিয়ে শাহেদ আলম তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কাদেরকে? যারা সচিবালয়ে আগুন দিয়ে তাদের লুটপাট, হত্যাযজ্ঞের সকল নথি গায়েব করতে চেয়েছে। আমাদের যখন প্রশ্ন উঠেছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনটা লাগলো এবং যে মন্ত্রণালয়ের আগুনটা লাগছে, সেখানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, এস আলম সহ গুরুত্বপূর্ণ হাই প্রোফাইলের ব্যক্তিদের দুর্নীতির অনেক তথ্য ছিল, যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যে জানা গেল। এই পোস্টের মাধ্যমে তিনি কাদেরকে বাঁচালেন? তিনি বাঁচালেন তাদেরকে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর। তিনি বোঝাতে চাইছেন সংস্কার কমিটিকে সহ্য করতে না পেরে এই আগুনটা লাগানো হয়েছে। তিনি একবারও বলেননি দুর্নীতির জন্য বা দুর্নীতির তথ্য বা নথি ঢাকার জন্য, গায়েব করার জন্য এই আগুন লাগানো হয়েছে। বুঝতে পারছেন তিনি কাদের লোক, তিনি কাদের হয়ে কাজ করছেন। আর কি ভেঙে বলতে হবে? সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে, তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ? ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে, ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো, তখন মানুষের মধ্যে একটা উৎসাহ, প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয়, উৎকণ্ঠা কাজ করতো। কিন্তু 24-এর এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই, কিন্তু ওই ভয়টা বা ওই যে চার্মিং যে সিনারি ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইয়ে হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী
সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তার বক্তব্য হচ্ছে এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী। গতকালকের ঘটনার পর ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন, এই ঘটনাটিকে তদন্ত করা হবে, সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তো তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলায় কাজ করে যাচ্ছে। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে, তবে অবনতি হয়নি। পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। যারা দুর্বৃত্ত আছে, যারা নাশকতাকারী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী। বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল। এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে শঙ্কা আছে, সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে। আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর্মি তারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে। এবার আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই। এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে। বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে, সেটাও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে। তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না, এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়। দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগা 7 নম্বর ভবনের 8ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে। এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে 8 তলায় উঠল কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা, এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেন। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে বলেও জানান তিনি।
গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, সরকারের এই সংস্কার যে কেমন হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না, কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি ওই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত কারণে ভয়ার্ত নই, রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন ধরে। গতকাল সচিবালয়ে মধ্যরাতে যে আগুন, এই বিষয়ে আমরা কোনো মুখরোচক কথা বলতে চাই না। বিএনপির এই নেতা বলেন, সচিবালয়ের আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল। একটি ঘটনা আরেকটি ঘটনার মধ্যে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন। এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত দেন রিজভী। কারণ গতকাল শেখ হাসিনা ও তার দোসরদের কিছু নথিপত্র চাওয়ায় সচিবালয়ে নথিপত্র পুড়ে যাওয়া ও ভয়াবহ অগ্নিকাণ্ড এটি মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচিত হবে। রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? এবার তরুণরা একটি ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে, কারণ আপনারা মনে মনে ভাববেন যে আমরা তরুণ হলাম কি কারণে। ওই বুড়া প্রেসিডেন্ট আব্দুল হামিদের রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে। প্রতিদিন রাত্রে তরুণীদেরকে নিয়ে নৃত্যের আয়োজন করা হতো বঙ্গভবনের ভিতরে। নৃত্যের তালে তালে আব্দুল হামিদ শরাব পান করতেন আর গাঁজা খেতেন। সাথে থাকতেন ডিবি হারুন। আয়োজনের মূল ব্যক্তি ছিলেন ডিবি হারুন। তরুণী মডেলদেরকে প্রতিদিন রাতে নিয়ে যেতেন বঙ্গভবনে আব্দুল হামিদের মনোরঞ্জনের জন্য। সেই আব্দুল হামিদের মনোরঞ্জন চলেছে একটানা 10 বছর, 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত। বঙ্গভবনটি ছিল একটি বাইজিখানা। নিত্য গান রাতের আধারে রাত 11টা থেকে শুরু হতো, ভোর পর্যন্ত চলতো। আব্দুল হামিদ সারাদিন ঘুমাতেন। সন্ধ্যার পর থেকে জুয়ার আসরের মতো করে তিনি বসে যেতেন তরুণী মেয়েদেরকে নিয়ে। আর সেখানে হতো বড় বড় কিলিয়ারদের আড্ডাখানা। সেখানে গিয়ে বড় বড় ডিল হতো, বড় বড় ক্রাইম হতো, বড় বড় ফাইলগুলোতে সাইন হতো। আব্দুল হামিদ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতেন। বিভিন্ন জায়গা থেকে তদবিরগুলাকে সেখানে কাজে লাগাতেন। আমি এই নিউজটা তুলে ধরেছি ইনকিলাব পত্রিকা থেকে। আমি ইনকিলাব থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার কথার ভিতরে সততা কতটুকু আছে। ইনকিলাব হেডলাইন করেছে, বঙ্গভবনের ভিতরে হামিদের রঙ্গমহল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় 2013 থেকে 23 সাল প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট। সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকায় সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে ব্যবহার করেন পৈতৃক ভিটার মতন। সহজ সরল, কখনো অশ্লীল বাক্য আলাপে আনুষ্ঠানিক বক্তৃতায় রসের যোগান দিতেন আব্দুল হামিদ। তার এই সহজিয়া অবয়ের ভিতরে লুকিয়েছিল লালসার কুৎসিত মানস। প্রিয় দর্শক, এখানে যা লিখেছেন, সব সরকারি খরচে রাষ্ট্রীয় ভবনের ভিতরে নির্মাণ করেন রঙ্গমহল, স্থাপন করেন সুইমিং পুল সহ নানা স্থাপনা। হামিদের আশ্রয় প্রশ্রয়ে বঙ্গভবনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা গড়ে তোলেন বঙ্গভবন কেন্দ্রিক অর্থ লুপাটের সিন্ডিকেট। আব্দুল হামিদের ব্যক্তিগত সহকারী সচিব সম্পদ বড়োয়া, পেশ সচিব জয়নাল আবিদিন, উপসচিব জান্নাতুল নাইম, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সরেন্দ্র শেখর মণ্ডল, উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি রাইহান নাদিম। সময় নিয়ন্ত্রণ নীতি অপেক্ষা করে তারা আব্দুল হামিদের মনোরঞ্জন হাসিলে নিবৃষ্ট থাকতেন। আব্দুল হামিদকে কিভাবে মনোরঞ্জন দেওয়া যায় আর ওই মনোরঞ্জনের মধ্যে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা, সাইন করতেন, বিভিন্ন কাগজপত্র সাইন করা হতো তখন। এই সময়টা নিয়ে তারা লিখেছেন, রাত 11টার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে জমত আসর। এ আসরে প্রায়ই উপস্থিত থাকতেন ডিবি হারুন ও তার ঘনিষ্ঠরা। বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলত। প্রিয় দর্শক, এখানে লিখেছে সুইমিং কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি প্রাথমিক ব্যয় ধরা হয় 8 কোটি টাকা, পরে এটি বাড়িয়ে 20 কোটি টাকায় উন্নতি করা হয়।
আব্দুল হামিদের এই প্রকল্প থেকে সচিব সম্পদ বড়ুয়া তার ঘনিষ্ঠরা অন্তত 10 কোটি টাকা হাতিয়ে নেন। বঙ্গভবনের ভিতরে রয়েছে একটি জাদুঘর ও তুষাখানা। এই সংস্কারের নামে প্রকল্প হাতে নেওয়া হয়, সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন হামিদ পরিবারের ঘনিষ্ঠরা। বঙ্গভবনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমৃদ্ধ ছিলেন তৎকালীন প্রেসিডেন্টের সামরিক সচিব গোপালগঞ্জের বাসিন্দা মেজর জেনারেল সাইফ উদ্দিন ইসলাম। প্রিয় দর্শক, গেচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে। সুইমিং পুল নির্মাণের পর থেকেই রীতিমতো রঙ্গমহলে পরিণত হয় রাষ্ট্রীয় বঙ্গভবন। কেপিআই এলাকার ভিতরেই চলে রসিক আব্দুল হামিদের রঙ্গলীলা। সেখানে উঠতি নতুন মডেলদেরকে নিয়ে প্রায়ই শরিক হতেন ডিবি হারুন। উঠতি নতুন মডেলদেরকে সেখানে নিয়ে আসতেন ডিবি হারুন। গানের আসর বসত, গভীর রাত অবধি চলত সেই আসর। অন্দরের রঙ্গমহলের নূপুরের নৃত্য শুনতে পেতেন অন্যান্য সিকিউরিটি এবং অন্যান্য দায়িত্বে থাকা লোকেরা। প্রিয় দর্শক, এটা ইনকিলাবের নিউজ, এটা আমার বানানো নিউজ না। আপনারা বিশ্বাস না হলে চেক করতে পারেন এখন ইনকিলাব পত্রিকাতে গিয়ে। প্রিয় দর্শক, আমি এই ইনকিলাবের এই তথ্যটা দেওয়ার জন্য ইনকিলাবকে ধন্যবাদ দিচ্ছি। এই আব্দুল হামিদ অশ্লীল কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে উনি অশ্লীল কথা বলতেন অবলীলাভাবে, উনার কোনো মুখে লজ্জা পেতেন না। সেই আব্দুল হামিদ রাতের গভীরে তরুণীদেরকে নিয়ে, মডেলদেরকে নিয়ে বসতেন উনি, জুয়া, মদ আর নারীদেরকে নিয়ে আসর। সেই আসরই সাইন হতো কোটি কোটি টাকা, হত্যা, দুর্নীতি এবং বিভিন্ন কিছু। তাই আব্দুল হামিদ এখনো বাংলাদেশেই আছেন প্রেসিডেন্ট হিসাবে। আমি শাহাবুদ্দিন চুপুর কাছে কোনো আশা করি না আব্দুল হামিদের বিচারের, কিন্তু আমি আশা করি আমাদের সকলের প্রিয় পছন্দের প্রধান উপদেষ্টা, বর্ষিয়ান অর্থনীতিবিদ, আমাদের সকলের পছন্দের ডক্টর ইউনূস স্যারের কাছে এই কুলাঙ্গার আব্দুল হামিদের সঠিক হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত, সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য, আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী, এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ, আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে। পাবলিক হলিডে যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি। শুনেছি, নিশ্চিতভাবে আমি বলছি নয় যে ওই পুলিশই অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এইরকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ
করানোর জন্য ফেসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোন ভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকে আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা আমার, আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে তারা সিলেক্ট করেছে সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোনো নর্মাল কোনো এটার কারণ নয়। কোন আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে। তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে। এই সবগুলোকে ধ্বংস করার জন্য এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ও ধ্বংসপ্রাপ্ত একটা জাতি। ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আজ সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন। সচিবালয় আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে। আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন। ওদের পেজগুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র। কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব। ওরা আপনাকে টায়ার্ড করতে চায়। ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায়। ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন। এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে। তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই। এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয়, তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে। সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তারা। এই ধরনের কুসংস্কৃতি, কার্যক্রম, খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, যুব জনতা, ছাত্র, বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে, তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায়, জেলায় জেলায় ওসিদেরকে নির্দেশ দিয়ে দিন, আওয়ামী লীগকে যেখানে পাবা সেখান থেকে গ্রেপ্তার করো। 7 দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না, আগুন পানি হয়ে যাবে। আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন, আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে। আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না। আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন। কে কি বললো কোনো কিছুর পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রী মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না। কিন্তু সেটা যদি না করেন, শক্ত ভাষায় যদি কথা না বলেন, সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার হবে না, তো ষড়যন্ত্রবাজ তো সে গ্রেপ্তার হবে না মনে করেই রাস্তায় আগুন লাগাবে। অতএব আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না। এটা শয়তানের একটা দল, এটা একটা দেশকে বিকৃত করার একটা দল, এই দেশটাকে ধ্বংস করার একটা দল। অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই। ওরা ব্যর্থ হয়েছে। চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল, ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল, নাটকে তারা ব্যর্থ হয়েছে।
ওরা আবার এই যে কুমিল্লার কি বলে কি কোন না কি বলে মুক্তিযোদ্ধা, এটা ওদের সাজানো নাটক, এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনোভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা। ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে। এখন তাদের নাটক একটাই, জায়গায় জায়গায় আগুন দাও, ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো, যাতে করে সবাই অস্থির হয়ে যান, দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো। ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ? এটা পরিকল্পিত নয়? কি ভাবছেন আপনি? সচিবালয়ে আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কাজ। আবার পুলিশ সেখান থেকে উধাও। প্রিয় বন্ধুরা আমার, এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা, আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো, এক ঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন। যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না। যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়েছে, যেভাবে গিয়েছে এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। প্রিয় ভাইরা, ভাবছেন এটা চারটিখানি ব্যাপার? সচিবালয় আগুন, এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয় সব কিছুকে পুড়ে ছারখার করে দিয়েছে। হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি, কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু মিডু আগুন এখনো জ্বলছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইয়েরা নাচানাচি করিয়েন না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ছাত্র ভাইয়েরা নতুন পুরাতনের সমন্বয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে। না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা একা একা কেউ করতে পারবেন না। আমি বারবার বলেছি, এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোতে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া, যেই উপদেষ্টারা দেশপ্রেমিক, শাসন করার ক্ষেত্রে ওই ফেসিবাদকে বিন্দুমাত্র ছাড় দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে আইনানুগভাবে শায়েস্তা করবে, সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন। প্রিয় ভাইরা, একটা দুইটা বছর আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কিন্তু সেই নির্বাচন আসার আগে কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ফেসিবাদ করবে, আওয়ামী লীগ করবে, সেটা বুঝতে আর অপেক্ষা রাখে না। অতএব এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুড়িয়ে দিবে। ওরা এখন দুর্নীতি, দুষ্কৃতি, খুন, গুম, এই ধরনের যে যত ডকুমেন্টস আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররাই পুড়িয়ে দিবে। আমি সচিবালয়ের এই পোড়ার ক্ষেত্রে গতকালকের কারা ওখানে হাঁটাহাঁটি করেছে, ওই রুম থেকে কে বের হয় নাই, কার কোথায় দায়িত্ব ছিল, কোন পুলিশ কোথায় ছিল, সচিবালয়ের ভিতরে কারা ছিল, সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খুনি, শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং আমি মনে করি ওই ট্রাক ড্রাইভার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ের সামনে আমার সেই ভাইকে, যিনি পানি দিতে গিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী, তাকে মেরেছে, তাকে হত্যা করেছে, ওই ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই তথ্য বের করার চেষ্টা করুন। এটা যদি আওয়ামী লীগের আমল হইতো, বাংলাদেশের বিএনপি, জামাত কেউ রাস্তায় থাকতে পারতেন না। 24 ঘন্টার মধ্যে সবগুলোকে ডেকে নিয়ে হয় ক্রস ফায়ার দিত, নাইলে গুম করতো, নাইলে শেষ করে ফেলতো। আর আপনি আওয়ামী লীগকে একই বিছনায় রেখে আপনি রাত্রি যাপন করবেন ভাবছেন, এটা কিভাবে সম্ভব? একই রুমের মধ্যে কিভাবে সম্ভব? আজকে তাই করছেন আপনি। এই ঘষাঘষি বাদ দেন, ডলাডলি বাদ দেন। চিরদিনের জন্য আওয়ামী লীগকে তালাক দিতে হবে এবং ওদের সাথে সম্পর্ক নষ্ট করে তারপরে দেশ পরিচালনা করতে হবে। এটাই হতে হবে আমাদের কাজ। না হয় এই দেশ চালাতে পারবেন না বললাম। মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগের মানুষ মনে হয় একসাথে থাকে, তাহলে এই দেশের মানুষ বলতো না তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। অর্থ হচ্ছে আওয়ামী লীগ এটা কোনো মানুষের তালিকার মানুষ নয়, এটা একটা ভিন্ন প্রজাতি, এটা একটা ভিন্ন চরিত্রের নাম হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই মানুষ বলে তুই কি মানুষ নাকি আওয়ামী লীগ। এরপরেও আপনারা বুঝছেন না। প্রিয় ভাইরা, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, এই আগুন, এটাকে কোনো অবস্থায় ছোটখাটো আগুন ভাবার সুযোগ নেই। অতএব আসুন বাংলাদেশের সমগ্র দল মতের ঊর্ধ্বে উঠে
দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি। 5ই আগস্টের পূর্বে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজও সেই ঐক্যবদ্ধ থাকি। কথাবার্তার আস্ফালন বন্ধ করুন, যখন তখন যেখানে সেখানে সবাইকে শত্রু বানানো বন্ধ করুন। দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ রাখুন, কারণ এখনো দেশের কিছুই শেষ হয়নি। নির্বাচন আসার এক পর্যন্ত আপনি কিছুই ভাবার সুযোগ নেই, নাকে তৈল দিয়ে ঘুমিয়ে থাকার সুযোগ নেই। 24 ঘন্টা আপনাকে দেশ পাহারা দেওয়ার জন্য জাগ্রত থাকতে হবে। এটা যুদ্ধহত একটি দেশ, আপনাকে মনে করতে হবে এটা সিরিয়া প্যালেস্টাইন। কারণ ওরা হয়তো বছরকে বছর যুদ্ধ করছে, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, অল্প কয়েকদিনে বিজয় অর্জন করেছেন। কিন্তু এই বিজয়ে ধরে রাখতে হলে আপনাকে ত্যাগী হতে হবে, বিশাল হৃদয়ের মানুষ হতে হবে, মানুষকে অ্যাকোমোডেট করার মেন্টালিটি থাকতে হবে। সব দেশপ্রেমিককে স্পেস তৈরি করে দিতে হবে। হাজার হাজার মন্ত্রণালয়ের লোক প্রয়োজন, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিন। এমার্জেন্সি 2 লক্ষ দেশপ্রেমিক মানুষকে পুলিশ হিসাবে নিয়োগ দিয়ে তাদেরকে রাস্তায় বিভিন্ন জায়গায়, আজকের এই জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে আপনারা সেইভাবে নিয়োগ দিন দ্রুত। সমগ্র জায়গার অফিস আদালতগুলোতে আমাদের মানুষদেরকে নিয়োগ দিন। এই নিয়োগ দিতে গিয়ে আপনার একান্ত আপনার মতো লোক নাই, কিন্তু লোকটা আওয়ামী লীগ বিরোধী, তাকে নিয়োগ দিন। ওই লোকটা চরমনাই না, আপনার জামাত না, হেফাজত না, আপনার ওই ছাত্র আন্দোলন, এটা আপনার দেখার দরকার নাই। আওয়ামী লীগ বিরোধী যারাই থাকবে তাদেরকে রিক্রুট করুন। এত সংকীর্ণ হলে দেশ চালানো যায় না। এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করে সমগ্র দেশকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। না হয় আওয়ামী লীগ তার ষড়যন্ত্র চলমান রাখবে এবং ভবিষ্যতেও ক্ষতি করার চেষ্টা করবে। প্রিয় ভাইরা আমার, আসুন লাইভটি শেয়ার করে দেশবাসীকে উদ্বুদ্ধ করুন এবং আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করুক, সচিবালয়কে হেফাজত করুক, আমাদের দেশপ্রেমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমাদের যেই সকল ছাত্র ভাইরা আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের যারা উত্তরসূরি বেঁচে আছে, যাদেরকে আজকের বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, গুম করার। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের এই দেশের অবস্থা নিয়ে অনেক তথ্য, অনেক আলোচনা। দর্শক শ্রোতা, সচিবালয়ে আগুন লেগেছিল, আপনারা অনেকেই জানেন। আসলে এই আগুনের পেছনে কারা, ইতিমধ্যে কিছুই জানা যায়নি, কিন্তু সন্দেহ করা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, অপরদিকে সচিবদের জয়, তারাই নাকি এর পিছনে জড়িত। যাই হোক দর্শক শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি হলো, আপনারা বিস্তারিত দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।